অপরিচিত একটা লোক বাসার ভেতরে ঢুকে বাসার চতুর্দিকে ঘুরে ফিরে তাকাচ্ছে। শ্যামা রুম থেকে বের হতেই লোকটিকে দেখে সন্দেহ হলো তার। শ্যামা মনে মনে ভাবলো, লোকটা কি চোর নাকি? বাসার ভেতরে প্রবেশ করে চতুর্দিকে এভাবে তাকাচ্ছে কেন? শ্যামা মেন দরজার সামনে লোকটির কাছে আসলো। লোকটির কাছে জানতে চাইলো, আপনি কে? লোকটি বিনয়ের সাথে উত্তর দিল, আমার নাম পলাশ চন্দ্র। এই বাড়িটা কি ঋতুপর্ণার বাড়ি? হ্যাঁ, ঋতুপর্ণার বাড়ি। তুমি কে মা জননী? এত অল্প বয়সে একটা ছেলের মুখে মা কথাটা শুনে শ্যামা কিছুটা ভরকে গেল। আমতা আমতা করে বলল, আপনি আমাকে মা বলে ডাকছেন কেন? তুমি আমার মেয়ের বয়সী, তাই তোমাকে মা জননী বলে ডাকলাম। এবার আরো বেশি অবাক হয়ে গেল শ্যামা। পলাশচন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে মনে মনে বলল, লোকটা কি পাগল? আমার চেয়ে বয়সে 2-4 বছরের বড় হবে, সে কিনা আমাকে বলছে আমি তার মেয়ের বয়সী। শ্যামা ভাবতে ভাবতে প্রশ্ন করলো, আচ্ছা আপনি কার কাছে এসেছেন? আমি ঋতুপর্ণার কাছে এসেছি, ওকে একটু ডেকে দেবে মা জননী? আচ্ছা ড্রয়িং রুমে বসেন, আমি আমার শাশুড়ি আমাকে ডেকে দিচ্ছি। বলেই দৌড়ে শাশুড়ি রুমের দিকে চলে গেল। পলাশচন্দ্র মুচকি এসে ড্রয়িং রুমের দিকে চলে গেল। শাশুড়ি রুমের ভেতরে ঢুকে চতুর্দিকে তাকিয়ে দেখলো তার শাশুড়ি ঋতুপর্ণা তার রুমে নেই। কয়েকবার মা মা বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে শ্যামা আবারও রুম থেকে বের হয়ে আসলো। ডিবি অফিসার কার্তিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় শ্যামা দৌড়ে রুমের ভেতরে ঢুকে কার্তিকের পেছনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কার্তিক পেছনে ফিরে শ্যামাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোমার? বাড়িতে কি ডাকাত পড়েছে? এভাবে হাঁপাচ্ছ কেন? ডাকাতের চেয়ে বড় কিছু বাসার মধ্যে প্রবেশ করেছে। তুমি যদি তাকে না দেখো তুমি অবাক হবে। কে এসেছে? তোমার বয়সী একটা লোক বাসায় এসে মাকে খোঁজ করছে। তা মাকে খোঁজার সাথে ডাকাতের চেয়ে বড় কিছু মিল পেলে কিভাবে? কার্তিক, তোমার বয়সী একটা লোক আমাকে মা জননী বলে ডাকছে। আমার তো মনে হয় তুমি বুড়ো হয়ে গেছো, সেজন্যই লোকটি তোমাকে মা জননী বলে ডাকছে। কার্তিক, এটা কোনো ফাইজলামি করার সময় নয়, আমি আর তোমার সাথে ফাইজলামি করছি না। লোকটি ড্রয়িং রুমে বসে আছে, গিয়ে দেখো তো। লোকটির হাবভাব কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না। আচ্ছা, আমার স্ত্রীকে কে মা জননী বলে ডাকছে তাকে তো একটু দেখতেই হয়। বলেই কার্তিক রুম থেকে বের হয়ে গেল। পলাশচন্দ্র ড্রয়িং রুমের সোফায় বসে চারপাশটা বারবার ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় কার্তিক ড্রয়িং রুমে প্রবেশ করতে পলাশচন্দ্র দাঁড়িয়ে গেল। কার্তিক পাশে এসে বলল, আপনি কে? পলাশ কার্তিকের দিকে অপলোকে তাকিয়ে আছে। কার্তিক অনেকটাই অবাক হলো লোকটির চাহনি দেখে। আবারও জানতে চাইলো, আপনি কে? পলাশ কার্তিকের গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, তোমার নাম কি কার্তিক? কার্তিক বলল, হ্যাঁ আমার নাম কার্তিক, কিন্তু আপনি কে? পলাশের চোখের পানি ছলছল করছে। দুহাত দিয়ে পলাশের গাল ছুঁয়ে দিয়ে বলল, আমি তোমার হতভাগা বাবা পলাশচন্দ্র। কথাটি শোনা মাত্রই কার্তিক চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে জানতে চাইলো, বাবা আপনি কি পাগল? আপনার মাথায় কি সমস্যা আছে? আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি ডিবি অফিসার কার্তিক চৌধুরী। সন্তান যত বড় অফিসারই হোক না কেন, বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। বাবা আমি চলে যাব, শুধু তোমার মায়ের সাথে একটু দেখা করতে চাচ্ছি। আপনার মতো পাগলকে কিভাবে দারোয়ান বাসায় ঢুকতে দিয়েছে? আজকে আমি ওর চাকরি খাবো। বাবা দারোয়ানের ক্ষতি করো না, ওর কোনো দোষ নেই। তুমি যা কিছু বলার আমাকে বলো। বের হন এই মুহূর্তে বাসা থেকে, বের হন। বলেই কার্তিক পলাশচন্দ্রের ঘাড় ধাক্কা দিতে দিতে ড্রয়িং রুম থেকে বের করে দিল। ড্রয়িং রুম থেকে বের হতেই ঋতুপর্ণার বাসার ভেতরে প্রবেশ করতে সামনাসামনি দেখা হয়ে গেল। ঋতুপর্ণাকে দেখে পলাশ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। কার্তিক ধাক্কা দিচ্ছে কিন্তু নাড়াতে পারছে না। কোমর থেকে পিস্তলটা বের করে পলাশচন্দ্রের মাথায় ধরে বলল, তোর সাথে অনেক ভালো ব্যবহার করেছি, চল এবার থানায় চল। ঋতুপর্ণা বলল, কি হয়েছে কার্তিক? আর এই লোকটিকে? মা এই লোকটি একটি বদ্ধ উন্মাদ, বাসার ভেতরে প্রবেশ করে উল্টোপাল্টা বকছে। মা ছেলের কথার মধ্যেও পলাশ ঋতুপর্ণার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে। আমি কোনো উল্টোপাল্টা বকছি না ঋতু, তুমি তো ভালো করেই জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তোমার তপন কখনো মিথ্যে কথা বলে? কথাগুলো শোনা মাত্রই ঋতুপর্ণার চোখ বড় বড় হয়ে গেল। পলাশের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, আপনি কে? আরে আমি তপন চৌধুরী, তোমার স্বামী। কথাটি শুনে চমকে উঠে দেয়ালের সাথে ধাক্কা খেল ঋতুপর্ণা। বড় বড় চোখ করে তাকিয়ে আছে পলাশের দিকে। কার্তিক বলল, মা এই লোকটি বাসার ভেতরে ঢুকে একই কথা বলছে, উনি নাকি আমার বাবা। এই তোর মাথায় পিস্তল ধরেছি, তোর ভয় লাগে না? তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, না হলে কিন্তু আমি গুলি করব। পলাশ মুচকি এসে বলল, বাবা কার্তিক তোর হাতে মরলেও শান্তি। 30 বছর আগে আমার এক প্রতারক বন্ধুর হাতে আমার মরণ হয়েছিল, তারপর পুনর্জন্ম হয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটেছে আমার। ঋতু তোমাকে আর আমার সন্তানকে কার্তিককে দেখবো বলে এই 30টা বছর জীবনের সাথে যুদ্ধ করেছি, আজ ছেলের হাতে মরলেও শান্তি। ঋতুপর্ণা বলল, সত্যি করে বলুন আপনি কে? এমন সময় বিজয় চৌধুরী তার বেডরুম থেকে বের হয়ে বলল, কি হয়েছে? তোমরা এখানে চেঁচামেচি করছো কেন? পলাশ বিজয় চৌধুরীর দিকে তাকাতেই চমকে উঠল, রাগে ক্ষোভে চোখ বড় বড় হয়ে গেল। কার্তিক বলল, দেখো বাবা এই লোকটা কোত্থেকে এসে যেন বলছে উনি নাকি আমার বাবা। কার্তিকের মুখে এমন কথা শুনে পলাশের রাগ আরো বেড়ে গেল। কপাত করে কার্তিকের হাত থেকে পিস্তলটা নিয়ে
বিজয় চৌধুরীর সামনে চলে গেল। বিজয় চৌধুরীর মাথায় পিস্তল তাক করে বলল, আমার কি অপরাধ ছিল বল, তুই কেন আমাকে খুন করেছিলি? পলাশের মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠল। তুই আমার বাবাকে ছেড়ে দে বলছি। ঋতুপর্ণা বলল, আপনি কেন আমার স্বামীর মাথায় পিস্তল ধরেছেন? বিজয় ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে কিভাবে খুন করেছি? আর খুন যদি করে থাকি তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? বিজয়, তোর কি মনে পড়ছে না 1994 সালের 10ই অক্টোবর তুই আমাকে খুন করেছিলি? আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু বিজয়ের হাতে খুন হয়েছিলাম। বিজয় আবারও চমকে উঠল, আমতা আমতা করে বলল, আপনি কে? আপনি এসব কি বলছেন? বিজয়, আমি তপন, যাকে তুই 30 বছর আগে খুন করেছিলি। তপনের আত্মা পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে তপনের হত্যার প্রতিশোধ দিতে। ঋতুপর্ণা অবাক হয়ে বলল, আপনি তপনকে কিভাবে চেনেন? ঋতু, তোমার তপনের কথা মনে আছে? তুমি তো তপনকে চিরতরে ভুলে গিয়ে বিজয়কে বিয়ে করেছো। তপনের সন্তানকে মানুষ করেছো বিজয়ের পিতৃ পরিচয়ে। ঋতুপর্ণা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি এই বাড়িতে প্রবেশ করার সময় যখন দারোয়ানের কাছে জানতে চেয়েছিলাম, তখন দারোয়ান আমাকে বলেছে এই বাড়ির মালিক বিজয় চৌধুরী, আর কার্তিক চৌধুরী হলো বিজয় চৌধুরীর ছেলে। কিন্তু ঋতু, তুমি সত্যটা লুকালে কেন? কার্তিক বলল, এইসব কি উল্টোপাল্টা কথা বলছিস? আমার বাবার নাম বিজয়, তপন বলে আমি কাউকে চিনি না। বিজয়, তুই সত্যি করে বল, কার্তিকের বাবার নাম কি? আমি কিন্তু তোকে সত্যি মেরে ফেলবো। মরার আগে সত্যি কথাটা বল। বিজয় কোনো উপায় না পেয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ সত্য কথা, কার্তিকের বাবার নাম তপন। কার্তিক চমকে উঠল, পায়ের নিচের মাটি যেন তার সরে গেছে। এতদিন যাকে বাবা বলে জেনেছে সে আমার বাবা না। এই লোকটা কিভাবে আমার বাবা হয়? সত্যি কি এই লোকটার পুনর্জন্ম হয়েছে? ঋতুপর্ণা কান্না করতে করতে বলল, আমি বিশ্বাস করতে পারছি না তোমার পুনর্জন্ম হয়েছে। তোমার শরীরে কোন জায়গায় কি আছে আমার চেয়ে ভালো কেউ জানে না। শুধু একটা কথাই বলছি, তোমার নাভির নিচে একটা তিল আছে। তোমার জন্মদাগটা কোথায় সেটাও ভালো করে জানি। তোমার সাথে আমি 3 বছর 1 মাস 17 দিন প্রেম করার পর তোমার আমার বিয়ে হয়েছিল। আমরা হানিমুনে বেনারস গিয়েছিলাম। বিয়ের পর তোমাকে আমি একদিন একটা চর মেরেছিলাম, 5টা আঙুলের দাগ তোমার গালে ছাপ পড়েছিল। পলাশ এক একটা কথা বলছে। ঋতুপর্ণা চমকে উঠছে। এবার বলো, আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি? মা, এই মানুষটা এইসব কি বলছে? আমার বাবার নাম কি তপন? এই বিজয় চৌধুরী কি আমার বাবা না? কার্তিক, আমি আবারও বলছি, এই বিজয় চৌধুরী তপনকে খুন করেছিল। কার্তিক বলল, তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? পলাশ কিছু বলতে যাবে, এমন সময় রুমের ভেতর থেকে একটা লাঠি নিয়ে এসে পলাশের মাথায় আঘাত করলো। পলাশ চিৎকার করে মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লো ফ্লোরে। কার্তিক ও ঋতুপর্ণা চমকে উঠে দৌড়ে ছুটে গেল পলাশের কাছে। পলাশ তত সময় বেহুশ হয়ে পড়ে আছে। বিজয় পরিস্থিতি ভয়াবহ দেখে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। কার্তিক পলাশকে ধরে কোলের উপরে তুললো, ধাক্কা দিয়ে পলাশের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পলাশের জ্ঞান ফিরছে না। ঋতুপর্ণা কান্না করছে, বারবার ধাক্কা দিচ্ছে। পলাশের মাথা থেকে রক্তপাত হচ্ছে। কার্তিক ঋতুপর্ণার রক্ত দেখে দুজনেই চমকে উঠল। প্রিয় ভিউয়ার্স, সত্যি কি তপনের পূর্ণজন্ম হয়েছে? তপন কি তাহলে পলাশ হয়ে আবারও জন্ম নিয়েছে? সত্যি যদি তপনের পূর্ণজন্ম হয়ে থাকে, তাহলে 30 বছর পর তপন কেন তার স্ত্রী সন্তানদের খোঁজ নিতে আসলো? এত বছর কেন আসেনি? আর পলাশের মাথায় লাঠির আঘাতটা কে করলো? এতগুলো প্রশ্ন হয়তো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে। পুনর্জন্ম দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় মিজান ও ফয়সাল।